ইতিহাসের পাতায় ভারত আর ইউকের সম্পর্ক বহু পুরনো এবং উত্থান পতনে ভরা, কিন্তু গত 15 জুলাই দুই দেশের সম্পর্কে এমন এক ঐতিহাসিক মোড় নিয়েছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। দীর্ঘদিনের আলোচনা আর দর কষাকষির পর অবশেষে কার্যকর হলো একটি মহাচুক্তি। অর্থনীতিবিদরা একে সেটা বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড অ্যাগ্রিমেন্ট বা ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বলছেন। ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল এতটাই আশাবাদী যে তিনি একে ভারতের বাণিজ্য চুক্তির ইতিহাসে সোনার মানদণ্ডও বলে ঘোষণা করেছেন। কিন্তু কেন এই চুক্তিকে এতটা স্পেশাল বলা হচ্ছে, আর সাধারণ মানুষের থেকে শুরু করে বড় ব্যবসায়ী কার কী লাভ এতে? চলুন একটা গল্পের মাধ্যমে পুরো বিষয়টা সহজ করে বোঝা যাক। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। গল্পের প্রথম দৃশ্যেই দেখা যাক ভারতের কী লাভ হলো এই সোনার মানদণ্ড থেকে। চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথেই যুক্তরাজ্য ভারতের জন্য তাদের বাজারের দরজা প্রায় পুরোপুরি খুলে দিল। ইউকে তাদের দেশে ঢোকা ভারতীয় পণ্যের 96.8% শুল্ক লাইনের ওপর থেকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ট্যাক্স বা শুল্ক তুলে নিয়েছে। সহজ কথায় ভারতের মোট বাণিজ্যের প্রায় 97% মূল্যের পণ্য এখন কোনো ট্যাক্স ছাড়াই ইউকেতে বিক্রি হবে। আরও 2% পণ্যের ওপর থাকবে বিশেষ ছাড়। সব মিলিয়ে প্রায় 99.5% বাণিজ্যিক মূল্যের ওপর ভারত বিশাল সুবিধা পাচ্ছে। তবে এই চুক্তি শুধু পণ্য কেনাবেচার ট্যাক্স কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর গভীরতা অনেক বেশি। এই চুক্তিতে মোট 30টি আলাদা অধ্যায় রয়েছে। তার মধ্যে ডিজিটাল ব্যবসা, সরকারি কেনাকাটা, ছোট ও মাঝারি শিল্প যেমন এমএসএমই, পরিবেশ এবং এমনকি লিঙ্গ সমতার মতো আধুনিক বিষয়গুলোকেও তুলে ধরা হয়েছে। আগে দুই দেশের বাণিজ্যের টেকনিক্যাল নানা নিয়মের যে অদৃশ্য দেওয়াল ছিল সেগুলিকে ভেঙে ফেলা হয়েছে, যাতে ভবিষ্যতে এগুলো ব্যবসার পথে বাধা না হতে পারে। সবচেয়ে বড় সুখবর আসছে ভারতের সেবা খাতে বা সার্ভিস সেক্টরে। ইউকের মাটিতে ভারতের আইটি কোম্পানি, কনসালটেন্সি বা পরিবেশ বিষয়ক সার্ভিস খাতের কোম্পানিগুলো এখন নিজস্ব শাখা, সাবসিডিয়ারি বা প্রতিনিধি অফিস খোলার আইনি অধিকার পেয়ে গেছে। একে বলা হচ্ছে বাণিজ্যিক উপস্থিতির অধিকার। অর্থাৎ ভারতীয় ব্র্যান্ডগুলো এখন খুব সহজেই যুক্তরাজ্যের বুকে তাদের শিকড় ছড়াতে পারবে। এবার আসুন এমন একদল মানুষের গল্পে যারা জীবিকার তাগিদে যুক্তরাজ্যে যান বা ইউকেতে যান। আমাদের আইটি ইঞ্জিনিয়ার, গবেষক বা দক্ষ শ্রমিকরা। এদের জন্য এই চুক্তির সাথে রয়েছে আরেকটি বোনাস চুক্তি, সেটা হলো ডিসিসি বা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন। এটি ভারতের জন্য একটা বিরাট কূটনৈতিক জয়। সমস্যাটা কোথায় ছিল? এতদিন ধরে নিয়ম ছিল কোনো ভারতীয় শ্রমিক যুক্তরাজ্যে কাজ করতে যেতেন তখন তাকে ভারত এবং ইউকে উভয় দেশেই নিজের বেতন থেকে সামাজিক নিরাপত্তা কর বা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিতে হতো। অথচ বেশিরভাগ ভারতীয় শ্রমিক সেখানে 3 থেকে 5 বছরের ছোট মেয়াদে কাজ করতে যান, কিন্তু যুক্তরাজ্যের আইন অনুযায়ী সেই ট্যাক্সের সুফল বা পেনশন পেতে হলে সেখানে কমপক্ষে 10 বছরের অবদান রাখতেই হবে। ফলাফল, ভারতীয় শ্রমিকরা কষ্টার্জিত যে টাকা আয় করতেন সেটা ট্যাক্স হিসেবেই প্রায় দিয়ে আসতেন, কিন্তু দিন শেষে কোনো সুবিধাই পেতেন না। টাকাটা পুরোপুরি জলে যেত। নতুন চুক্তিতে কি বদলালো? নতুন নিয়ম অনুযায়ী কোনো ভারতীয় শ্রমিক যদি ভারতে অলরেডি সামাজিক নিরাপত্তা কর দিয়ে থাকেন তবে তাকে যুক্তরাজ্যে আর সেই ট্যাক্স দিতে হবে না। প্রথমে এই ছাড় 3 বছরের জন্য ভাবা হলেও ভারত দর কষাকষি করে তা 5 বছরে নিয়ে গেছে। এর ফলে কি হবে জানেন? যুক্তরাজ্যে কর্মরত প্রায় 90% ভারতীয় শ্রমিককে এখন তাদের বেতনের প্রায় 23% টাকা আর যুক্তরাজ্যের তহবিলে দিতে হবে না। এই টাকাটা সরাসরি তাদের পকেটে বাজবে। সরকারের হিসাবে এতে সরাসরি 75,000-এর বেশি ভারতীয় কর্মী এবং 900-এর বেশি ভারতীয় নিয়োগকর্তা বা কোম্পানি কোটি কোটি টাকা লোকসানের হাত থেকে বেঁচে যাবেন। এইবার আসি যে এতে ইউকের কী লাভ হলো। একটি চুক্তি তখনই সফল হয় যখন দুপক্ষই লাভবান হয়। ভারত যেমন নিজের সুবিধা আদায় করেছে, তেমনি নিজের দেশের সংবেদনশীল খাতগুলোকে সুরক্ষিত রেখে যুক্তরাজ্যকেও ভারতের বিশাল বাজারে ঢোকার দারুণ সুযোগ করে দিয়েছে। ভারত তাদের মোট বাণিজ্য মূল্যের 30% পণ্যের শুল্ক সাথে সাথে তুলে নিয়েছে এবং আরও 47% পণ্যের শুল্ক আস্তে আস্তে তুলে নেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় 90% বাণিজ্য মূল্য এই সুবিধার আওতায় আসবে। এর ফলে ব্রিটিশদের কী লাভ? এখন থেকে ভারতে বিখ্যাত ব্রিটিশ অ্যালকোহল, বিশেষ করে স্কচ আর হুইস্কি, নামি দামি ব্রিটিশ গাড়ি এবং উন্নত মানের ইঞ্জিনিয়ারিং পণ্য খুব কম দামেই পাওয়া যাবে, কারণ এগুলোর ওপর ভারতের চড়া আমদানি শুল্ক অনেকটাই কমে যাচ্ছে। শুধু পণ্য নয়, যুক্তরাজ্যের বড় বড় অ্যাকাউন্টেন্সি, অডিট, ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেলিকম এবং পরিবেশ সেবা প্রদানকারী সংস্থাগুলো ভারতের বাজারে কাজ করার অনুমতি পেয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই কোম্পানিগুলোকে ভারতে সশরীরে কোনো অফিস খুলতে হবে না। তারা দূর থেকেই ভারতীয় গ্রাহকদের পরিষেবা দিতে পারবে। এছাড়া
যুক্তরাজ্য থেকে পাশ করা আইনজীবী বা হিসাবরক্ষকদের পেশাগত যোগ্যতার স্বীকৃতিও এখন ভারত দেবে। এই পুরো চুক্তির মধ্যে দুটো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ভারতকে এর আগে অন্য কোনো দেশের সাথে চুক্তিতে কিন্তু নিতে দেখা যায়নি। প্রথমটা হলো অটোমোবাইল বা গাড়ির বাজারে ধামাকা। ভারত এই প্রথম কোনো মুক্ত বাণিজ্য চুক্তিতে বিদেশি গাড়ির ওপর আমদানি শুল্ক কমাতে রাজি হয়েছে। প্রথম বছরেই যুক্তরাজ্য থেকে 20,000টি সম্পূর্ণ তৈরি পেট্রোল ডিজেল চালিত লাক্সারি গাড়ি ভারতের বাজারে আসবে, যেগুলোর ওপর শুল্ক সাধারণত 66% থেকে 110% থাকে। তার পরিবর্তে মাত্র সেগুলোর শুল্ক 30% থেকে 50%-এ নামিয়ে আনা হচ্ছে। পঞ্চম বছরে এই কোটা বাড়িয়ে 37,000 গাড়ি করা হবে এবং শুল্ক কমে দাঁড়াবে মাত্র 10%। পরিবেশ বান্ধব ইলেকট্রিক ও কমার্শিয়াল গাড়ির জন্য এমন আকর্ষণীয় সুবিধা রাখা হয়েছে। দ্বিতীয় নম্বর যে চমকপ্রদ বিষয় এই চুক্তির, সেটা হলো সরকারি কেনাকাটার বিশাল বাজার। এতদিন ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো বড় প্রজেক্ট বা টেন্ডারে বিদেশি কোম্পানিগুলোর অংশ নেওয়া বেশ কঠিন ছিল, কিন্তু এখন যুক্তরাজ্যের কোম্পানিগুলো ভারতের কেন্দ্রীয় সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে। বদলে ভারতীয় কোম্পানিগুলো যুক্তরাজ্যের বিশাল 90 বিলিয়ন পাউন্ডের সরকারি কেনাকাটার বাজারে তারাও অংশ নিতে পারবে এবং মর্যাদা পাবে ক্লাস 1 স্থানীয় সরবরাহকারী হিসেবে, যা ভারতের জন্য একটা বিরাট সুযোগ। বিনিময়ে ভারতও যুক্তরাজ্যকে প্রায় 114 বিলিয়ন সমপরিমাণ সরকারি বাজারের অ্যাক্সেস দিচ্ছে। তবে কি এই দুই দেশের মধ্যে যত বাণিজ্যিক জট ছিল সব কি ছেড়ে গেল? সব সমস্যার সমাধান হয়ে গেল? সব বিষয়ে একেবারে একমত হতে গিয়ে চুক্তিটা যেন আটকে না থাকে, তাই কিছু কঠিন বিষয়কে আপাতত চুক্তির বাইরে রেখে বাকিটা কার্যকর করা হয়েছে। সেই অমীমাংসিত বিষয়গুলি আমরা জানব। প্রথমেই আসে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট বা বিনিয়োগের প্রতিশ্রুতি। ভারত সম্প্রতি অন্যান্য দেশের সাথে, যেমন এফটা বা নিউজিল্যান্ডের চুক্তির সাথে করেছিল, সেই সময় চুক্তি করার সময় বড় অঙ্কের বিনিয়োগ গ্যারান্টি আদায় করেছিল। যুক্তরাজ্যের কাছ থেকে এমন কোনো নির্দিষ্ট বড় বিনিয়োগের গ্যারান্টি কিন্তু মেলেনি। তারপরে দ্বিতীয় যে বিষয়ে সমস্যা ছিল, যেটাকে বাদ রেখে এই চুক্তি করা হয়েছে, সেটা হলো ISDS বা বিনিয়োগকারী রাষ্ট্র বিরোধ নিষ্পত্তি। 2017 সালে ভারত তার সমস্ত দ্বিপাক্ষিক নিয়োগ চুক্তি বাতিল করে দিয়েছিল। যদি কোনো ব্রিটিশ কোম্পানির সাথে ভারতের সরকারের আইন বিরোধ হয়, তবে তা কিভাবে মিটমাট হবে, সেই জটিল নিয়মটি এখনও কিন্তু চূড়ান্ত হয়নি। তৃতীয় নম্বর হলো কার্বন ট্যাক্স। যুক্তরাজ্য ভবিষ্যতে বিদেশ থেকে আসা পণ্যের উপর যে কার্বন বর্ডার ট্যাক্স বসাতে চলেছে, তা থেকে ভারত কোনো বিশেষ ছাড় আদায় করতে কিন্তু পারেনি, যদিও বিশ্বের কোনো দেশই এখনও যুক্তরাজ্যের কাছ থেকে এই ছাড় পায়নি। সব মিলিয়ে দেখতে গেলে এই ভারত আর যুক্তরাজ্যের বাণিজ্যিক চুক্তিটি শুধু একটি সাধারণ চুক্তি নয়, এর বিস্তৃতি, গভীরতা, ভারতীয় শ্রমিকদের 23% ট্যাক্স বাঁচানো, প্রথমবারের মতো ব্রিটিশ গাড়ির জন্য দরজা খোলা এবং সরকারি টেন্ডারের পারস্পরিক অধিকার, সব মিলিয়ে এটি সত্যিই আন্তর্জাতিক বাণিজ্যের এক নতুন সোনার মানদণ্ড। এই দুই দেশের অর্থনীতি এখন একে অপরের হাত ধরে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে। আপনার কি মনে হয়, এই চুক্তির ফলে ভারতের বাজারে টাটা মাহিন্দ্রার পাশাপাশি ব্রিটিশ লাক্সারি গাড়ির ভিড় কি আরও বাড়বে? আর আমাদের দেশের আইটি সেক্টর কি এর ফলে আরও বেশি শক্তিশালী হবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।